কোনো সংবিধানে আমি দেখিনি যে কোনো দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলে সেই দেশে কি হয়। শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করি। সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে বিচারিতা করছে, তারা নিজের পায়ে নিজেই কোরাল মারছে। পার্ট ছিল শপথের, সেটাই কি হয়েছে? সেইটা আমরা ডিলিট করে দিয়েছি, কারণ মেইন অধ্যাদেশটার উপরে রুল হলে যদি আমরা রুলে ইনশাল্লাহ বিজয়ী হই তখন তো শপথ টপথ সবই বাতিল হয়ে যাবে। মেইন অধ্যাদেশকে আমরা সহজ বাংলায় আমরা জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। সো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে ছিল। প্রতিপক্ষের যে আইনজীবীরা আছে তারা বলেন যে যদি এটা অসাংবিধানিক হয়, যদি এই প্রশ্নগুলো ওঠে, তাহলে নির্বাচন ব্যবস্থা যেটি নাকি এই সংবিধানের মধ্যে নেই, তারপরে ডক্টর ইউনূসের যে শাসনামল সেটা অসাংবিধানিক হয়ে যায়। এই বিষয়ে আপনাদের ব্যাখ্যা কি? না, এটি আমার বন্ধুরা হয়তো বলছেন হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য। নির্বাচন আমাদের সংসদীয় গণতন্ত্রে নির্বাচন যে কোনো সময় হতে পারে। আপনারা অবগত আছেন বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে মধ্যবর্তী নির্বাচন হয়, 2 বছর পর হয়। রাষ্ট্রপতি মনে করে সংসদ ভেঙে দেওয়া দরকার। এইখানে পৃথিবীর কোনো সংবিধানে, আমি একজন সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে কোনো সংবিধানে আমি দেখিনি যে কোনো দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলে সেই দেশে কি হয়। তাহলে একটি প্রশ্ন থেকে যায় যে গণ অভ্যুত্থান তো হয়েছিল, তো সেই গণ অভ্যুত্থানটা তো সংবিধানের আছে কিনা, আমার এই প্রশ্নটার উত্তর আপনি দেবেন। পরবর্তীতে গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে, তারাও তো সেই ম্যান্ডেট নিয়ে এসেছে যে সংস্কারের, তাহলে সেই বিষয়টা কি হবে? আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। গণ আন্দোলন, গণ অভ্যুত্থান জুলাইতেই প্রথম না, আমরা আমাদের ছাত্র জীবনে 90 তো গণ অভ্যুত্থান করেছি। সংবিধানে নেই না, সেটা না থাকলেও জনতার আন্দোলনে পরে সেটাকে রেটিফাই করেছে। আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করে দেই, আমি একজন আইনজীবী হিসাবে এবং আমাদের রিট পিটিশনার, আমরা কোনো অবস্থাতেই সংস্কারের বিরুদ্ধে না। আমরা পর্যাপ্ত সংস্কার চাই, সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করি, তারা তো সংবিধানের 106-এর প্রধান আপিল বিভাগের অ্যাডভাইস নিয়ে ওত নিয়েছে সংবিধান রক্ষা করবে, আমরা সেটাকেই এগিয়ে নিয়ে আসলাম। জুলাই সনদ বাস্তবতা ছিল যে আদেশের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, সেই একই আমরা তো ওই আদেশের আমরা তো ওই আদেশের পুরাটা চ্যালেঞ্জ করি না। আমরা তো ওই আদেশের, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আমরা তো ওই আদেশের সমস্ত আদেশ চ্যালেঞ্জ করিনি। আমরা সেকশন 3 যেটায় গণভোট হয়েছে, সেকশন 3, হ্যাঁ এরকম হয়। আমি বলি না, আমি আপনাকে বলি, আমাদের সুপ্রিম কোর্ট 8ম সংশোধনী বাতিল করেছিল পার্ট, সেটা হচ্ছে হাইকোর্ট কেন বিভক্ত হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল। এর অতীতে বহু নজির আছে। সংবিধানের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক হবে না, এটি একটি রুল। আরেকটি রুল হলো সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, ওই চিঠির দ্বিতীয় অংশ সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে শপথ নেওয়াটা কেন অবৈধ হবে না, এটি আরেকটি রুল। আরেকটি রুল হলো গণভোটের সেকশন 3-এ যে 4টি প্রশ্ন দেয়া আছে সেটি কেন অবৈধ হবে না, এটি আরেকটি পার্ট অফ দ্য রুল। আর আরেকটি হলো ওই গণভোট অধ্যাদেশের তফসিলে 30টি ঐকমত্যের ভিত্তিতে যে 30টি সংস্কার প্রস্তাব করা হয়েছিল সেটিকে কেন অবৈধ করা হবে না, এটি হলো আরেকটি রুল। এই 4টি সেপারেট রুল জারি হয়েছে দুটো রিট পিটিশন। আমরা মনে করি 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছে। অতীতেও আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছে যে সমস্ত বিষয়কে, যেগুলো রাজনৈতিকভাবে সেটেল করার বিষয় ছিল, তার কোনোটারই ভালো ফলাফল আমরা দেখতে পাই না। 30টি বিষয়ে যেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল একমত হলো,
সেই 30টি বিষয়কেও রুলের অধীনে কার ইনস্ট্রাকশনে আনা হলো এটি আমরা এখনো পর্যন্ত বোধগম্য নই। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। আবার সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতার অংশ হিসেবে গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেয়া হবে এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেয়া হবে, নাম দেন, আরেকদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছে। এটার নাম হলো দ্বিচারিতা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার। জাতীয় জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে ডিজাইন করে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে পার্লামেন্টকে পাশ কাটানোর যে কৌশল, এটি অতীতেও ভালো কোনো কৌশল হিসেবে প্রমাণিত হয় নাই। So again, the same strategy is being administered by some group of people. And our reaction is this type of activity is neither possible, neither desirable nor practicable. যে জাতীয় নির্বাচন হয়েছে একই দিনে, তার অংশ থেকে আপনি গণভোটকে যদি আলাদা করে নেন, তাহলে একসময় আপনারাই প্রশ্নের সম্মুখীন হবেন যে তাহলে জাতীয় নির্বাচন যার মাধ্যমে ক্ষমতায় এসেছেন, যা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আয়োজিত, ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। আপনারা এর কনসিকুয়েন্স সম্পর্কে ভেবেছেন কিনা, না ভেবে কাজ করছেন কিনা, আপনাদের মধ্যে এগুলো নিয়ে অনুশোচনা আছে কিনা, আপনারা এগুলো আলোচনা করেছেন কিনা, এইগুলোই আমাদের কাছে সবচাইতে বড় $1 মিলিয়ন কোয়েশ্চেন। যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করছেন তারা নিজের পায়ে নিজেই কোরাল মারছেন। দিস ইজ হোয়াট ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। শিশির ভাই, বুঝে না বুঝে করেছেন জানি না, যদি না বুঝে করে থাকেন তাহলে বোঝার চেষ্টা করেন, আর যদি বেশি বুঝে করে থাকেন তাহলে ইউ শুড রিয়েলাইজ হোয়াট ইউ আর গোয়িং টু পুশ। শিশির ভাই, এখানে তো গণভোটটা সম্পূর্ণ আলাদা ব্যালটে হয়েছে, সেই ক্ষেত্রে কি গণভোটটাকে আলাদাভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আছে কিনা? গণভোটকে চ্যালেঞ্জ করে নাই, দেখেন গণভোট তো হয়ে গেছে, এখন চ্যালেঞ্জ করেছে প্রশ্নকে। যে প্রশ্নের উপর গণভোট শেষ, রেজাল্টটা হয়ে গেছে, সেই প্রশ্নকে আপনি এখন চ্যালেঞ্জ করছেন, এর মানে কি? আলটিমেটলি ইউ আর চ্যালেঞ্জিং দ্য রেজাল্ট অফ গণভোট।